আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, অন্তর ভাই কি সমস্যা বলেন আমাকে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই আমার কোশ্চেনটা হইতেছে, আমার ধরেন যে একটা টেবিলের ভিতরে আমার একটা বক্সের ভিতরে, মানে টেবিলের একটা বক্সকে আমি আড়াআড়ি ভাবে দুইটা ভাগ করছি। ওই হ্যাঁ, আড়াআড়ি ভাবে দুইটা ভাগ করার পরে আমি ওই টেবিলের দুই অংশে মানে লেখাটা কিভাবে লিখবো ওইটা পারতেছি না আর কি। ওটা মূলত ওই ট্যাক্স বক্স নিয়ে করতে হবে আর কি। তবে আপনি যে ধরনের কাজ করতে যাচ্ছেন এটা এক্সেল থেকে করলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, ওকে। বুঝতে পারছি। জি ভাই। আর হচ্ছে আমি কিছুক্ষণ পর হচ্ছে ট্যাক্স বক্সের কাজ শিখাবো, তখন আপনি ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে ভাই, ওকে। ওকে। জি ভাই। ওকে। আচ্ছা, সবাই আসুক, আমরা হচ্ছে আরো 2 মিনিট ওয়েট করব। এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোফাজ্জল হোসেন বলছি। হ্যালো, শুনতে জি পাচ্ছেন শুনতে আমাকে? পাচ্ছি, বলেন। বলেন, শুনতে পাচ্ছি। তো আমি তো আসলে এটা জিরো লেভেল থেকেই বলা চলে। আমি এই ফার্স্ট আপনাদের এখানে নিউ কামার হিসেবে জয়েন করেছি। তো আসলে আজকে কি ক্লাস প্রথম থেকে হবে নাকি আপনারা আপনাদের ইউজুয়ালি যে ক্লাসগুলো করেন সেখানে আমি অ্যাড হয়ে যাব কোনটা? আমরা হচ্ছে আজকে 3 নাম্বার ক্লাস করতেছি, তো আপনার 3 নাম্বার ক্লাস থেকেই করতে হবে। তবে আপনি এর আগে যে দুইটা ক্লাস করাইছি ওইগুলোর রেকর্ড ক্লাস আছে, লিঙ্ক দেওয়া আছে, আপনি ওই ক্লাস দুটা করে নেবেন। লিঙ্কটা কি ফেসবুকে দেওয়া আছে নাকি হোয়াটসঅ্যাপ লিঙ্ক? লিঙ্কটা হয়তো আপনি মেসেঞ্জার গ্রুপে নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই গ্রুপে আমাদের ওই কোর্স কোঅর্ডিনেটর দিয়ে দিছে তো। না, আমি আজকে আপনাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার দুটাতে অ্যাড হয়েছে, ও বাট আচ্ছা, আমি তাইলে কোনো আমি ইনফরমেশন। আবার বাম্প করে দিব, আমি অপারেটরকে বলবো আবার বাম্প করে দিবে এরা। জি, থ্যাংক ইউ। ওকে। Sir, I have one জি question. আসসালামু আলাইকুম। ওকে, বলতে পারেন। বলেন, একজন একজন করে বলেন। স্যার, আমি এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারি নাই, বাট অনেকবার আমি চেষ্টা করছি, আচ্ছা আচ্ছা, আপনি যে অনেকবার পেজ মেসেজ থেকে সেন্ড মেসেজ করছি। দিছিলেন ভাই, যার হ্যাঁ, সাথে কথা বলে এই কোর্সে অ্যাটেন্ড হয়েছেন তাকে বললে তারা অ্যাটেন্ড করে দিবে, এটা আমার কাজ না। আমি ওনার সাথে আজকে অনেকবার মেসেজ করছি, বাট সে তো রিপ্লাই দেয়নি। সো আমি কি করতে পারি এটার জন্য, যদি বলেন। আচ্ছা, ইয়াতে আমারও তো এই একই সমস্যা, বুঝছেন? আচ্ছা তাই, আমারও সেম সমস্যা। আমিও সেম প্রবলেমে আছি। কি কি প্রবলেম বললেন সবাই, আবার একটু বলেন। হচ্ছে ওই যে মেসেঞ্জারে অ্যাড হতে পারি নাই। আচ্ছা তাহলে আপনাদের নামগুলা এই কমেন্টে লিখে দেন, আমি আপনার অপারেটরকে বলে দিব। আপনাদের নামগুলা ওকে, কমেন্ট থ্যাংক। আমাকে কমেন্ট করে দেন, এখানে চ্যাট বক্সে পাঠান। স্যার আসসালামু আলাইকুম, আমি একটা কথা বলতাম। জি অবশ্যই বলতে পারবেন, বলেন। জি, যারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে 50 টাকা ফি প্রদান করেছেন কিন্তু এখনো মেসেঞ্জারে যুক্ত হতে পারেননি, আমি আসলে এখনো 50 টাকা রেজিস্ট্রেশন, মানে আমি 50 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করিনি। তবে আমি হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করেছি। তো আমি যদি হচ্ছে 50 টাকা ফি আহ প্রদান না করি, আমি কি মেসেঞ্জারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবো না? অ্যাকচুয়ালি আপনি পেমেন্ট রিলেটিভ যত ধরনের কথা আছে আপনি কোর্স অপারেটরের সাথে কথা বলবেন, আমার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া। আপনি হচ্ছে জাহেদ ভাইয়ের সাথে জি কথা স্যার, থ্যাংক বলবেন ইউ। প্লিজ। ওকে। আচ্ছা এখন জি আমি, জি, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট ক্লাস হচ্ছে 2 নাম্বার ক্লাসে আমি যখন হোমওয়ার্ক দিচ্ছিলাম, হোম টাস্ক দিচ্ছিলাম, আমার সাথে তখন প্রায় 60 জন মতো স্টুডেন্ট কারেক্ট ছিলেন।
সবাইকে বলছিলাম একটা একটা নিজের মতো করে ক্লাস রুটিন বানায় আমার ইমেলে পাঠাইতে। তো আমি এই 2 দিন ধরে শুধুমাত্র 40টা ইমেল পাইছি, আর 20টা ইমেল পাই নাই। আবার এদিকে মেসেঞ্জার গ্রুপে দেখলাম আপনারা প্রায় 140 জন মতো কানেক্টেড আছেন। তো বলতে গেলে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টের আপনারা ইমেল আমাকে পাঠান নাই, বাড়ির কাজ করেন নাই। ওকে, তো নেক্সট ক্লাসের মধ্যে এই হোম টাস্কটা আমাকে পাঠিয়ে দিবেন। আর যারা এর আগে ক্লাস 1 ক্লাস 2 করেন নাই তারা হচ্ছে রেকর্ড ক্লাস দেখে নেবেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। এবং আজকে হচ্ছে আরেকটা ক্লাস করাবো, এই ক্লাসে কিন্তু হোম টাস্ক দিব। ওকে, যাতে প্রেশার না হয়, সময় নিয়ে করবেন। এবং যেহেতু হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট এখানে নতুন করে আসলেন, আমি চেষ্টা করব যাতে সব কিছু কনভিনিয়েন্ট হয়। ওকে, আমাদের 9:31 হয়ে গেল, 1 মিনিট লেট হয়ে গেল। আমি মেইন ক্লাসে যাচ্ছি। আর যারা নতুন আসলেন তাদের হচ্ছে একটা রিকোয়েস্ট করব, আমি আমার কথা ভালো করে শুনবেন। আর হচ্ছে মাউসের যে পয়েন্টার থাকে, কার্সর থাকে, ওখানে চোখ রাখবেন। তাহলে আপনি ভালো করে আমার কথা ভালো করে বুঝতে পারবেন আর ক্লাসটা ভালো করে করতে পারবেন এবং ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমি এখন ক্লাসটা শুরু করি। যারা নতুন আসলেন তাদেরকে বলি, সব সময় হচ্ছে কম্পিউটারের এই যে দিস পিসি আইকন আছে, এখানে ওপেন করবেন। এই ফাইলটা ওপেন করে সিস্টেম ড্রাইভ বা সি ড্রাইভ যেটা থাকে, এটা বাদে যে দুইটা ড্রাইভ থাকে, এখানে হচ্ছে আপনারা সব সময় আগে ফাইল বানাবেন, ফাইল বানায় তারপরে কাজ করবেন। তাহলে ডকুমেন্টগুলো আপনার সেভ থাকবে। এখানে যে কোনো একটা ভলিউমে গিয়ে আপনারা মাউসের রাইট ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলে একটা ফাইল এখানে ক্রিয়েট হবে। এবং এই অবস্থায় আপনি এখানে একটা রিনেম দিয়ে দিবেন, এন্টার। তো আজকে হচ্ছে আমি ক্লাস 3 করাচ্ছি। এর আগে আমি ক্লাস 1 এবং ক্লাস 2 করাইছিলাম, এগুলো এখানে সেভ করা আছে। এখন হচ্ছে আমি ক্লাস 3 এটা ওপেন করব। ডাবল ক্লিক করলে ফাইলটা ওপেন হবে। ওকে, তো সব সময় হচ্ছে যে কোনো কাজ আপনারা যখন অফিসে কোনো কাজ করবেন, অবশ্যই আগে একটা ফাইল বানাবেন, ফাইল বানায় তারপর ওই কাজগুলো করবেন। এটা হচ্ছে আমার আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অ্যাজ এ টিচার হিসেবে। তারপর হচ্ছে আমরা প্রথম ক্লাসে শিখছিলাম এই যে হোম মেনু আছে, হোম মেনুতে ক্লিপবোর্ড অপশন, তারপর হচ্ছে ফন্ট এবং প্যারাগ্রাফ। মানে হোম মেনুতে 3টা গ্রুপ আমরা মনে হয় শিখেছিলাম। তারপর হচ্ছে স্টাইলস, এডিটিং এবং ইনসার্ট মেনুতে আসি পেজেস এবং ট্যাবলস। এই গ্রুপগুলো মূলত লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম। এখন হচ্ছে আজকের ক্লাস আমরা শিখবো ইলাস্ট্রেশনস আর মিডিয়া লিঙ্ক, এই 3টা গ্রুপ। ওকে, তো প্রথমে হচ্ছে আমি এটা একটু পেজটা জুম করে নিই। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ক্লাসের মতো আজকে একটা আমি টেক্সট ফরম্যাট আনবো। এটা মূলত রিয়েলিস্টিক একটা বাইফ দেয় আমাকে, যার কারণে মানে কাজটা প্র্যাকটিক্যালি করতেছি আমি। এই ধরনের একটা বাইফ, এটা মূলত এই র্যান্ড ফর্মুলা দিয়ে লিখতে হবে। এভাবে প্রথমে ইকুয়াল, তারপর র্যান্ড, তারপর একটা ব্র্যাকেট, এখানে একটা অ্যামাউন্ট দিবেন যেটা যতটা প্যারাগ্রাফ আপনি আনতে চাচ্ছেন। এখানে 200 দেওয়া যাবে, 300 দেওয়া যাবে, বাট 200 পর্যন্তই আসে আর কি। আমি 150 দিলাম, 150টা প্যারাগ্রাফ আসবে। এখন যদি কিবোর্ড থেকে এন্টার দেন তাহলে অনেকগুলো প্যারাগ্রাফ এখানে আপনি দেখতে পাবেন। এটা তো সব সময় আপনারা যখন আবার পেজে অনেকগুলো আর্টিকেল লিখবেন, কি করতে হবে, হোম মেনু থেকে এটাকে জাস্টিফাই করে দিবেন। জাস্টিফাই করলে কি হয় স্যার? জাস্টিফাই করলে যে চারপাশে যেটা মার্জিন থাকে না, এটা সোজা হয়ে অ্যাডজাস্ট করে নেই। এটা চারপাশে যে মার্জিনটা থাকে এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নেই। যেমন আমি যদি এই মেনুটা দিই, এটা হচ্ছে অ্যালাইন লেফট, লেফট দিলে দেখেন এই পাশেরটা মার্জিন কিন্তু সোজা না। তো জাস্টিফাই করে দিলে এটা একটু সোজা হয়, মানে একদম পারফেক্ট হয়। আপনারাও যখন এভাবে আর্টিকেল নিয়ে কাজ করবেন, এই মোডটা আগে অন করে রাখবেন। তারপর এখান থেকে লিখার সাইজ বাড়াতে পারেন, লিখার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, এগুলো অবশ্যই জানবেন। আপনারা রেকর্ড ক্লাসটা দেখে নিন। তারপর হচ্ছে ইনসার্ট মেনুতে এখন আমি মেন যে ক্লাসটা করাবো এটা হচ্ছে ইলাস্ট্রেশনস গ্রুপের। প্রথম হচ্ছে পিকচার অপশন। আচ্ছা, পিকচারটা হচ্ছে মেইনলি আমার এই যে ডকুমেন্টে আমি লিখলাম, র্যান্ড ফর্মুলা দিয়ে আনলাম, এখানে একটা ছবি অ্যাড করব। ওকে, মানে যে কোনো একটা ডকুমেন্টের ছবি অ্যাড করার জন্য আপনাকে এই পিকচার অপশনে ক্লিক করতে হবে। তারপর ডিস ডিভাইস, এখানে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে ডিস ডিভাইস যেটা হচ্ছে আমাদের কম্পিউটারে কি কি ছবি আছে ওইগুলো আনতে পারবো।
আর এটা হচ্ছে অনলাইন পিকচার, যেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন থাকলে আপনার কম্পিউটারে আপনি ইন্টারনেট থেকে চার্জ করে তারপর নিয়ে আসতে পারেন। তো ডিস ডিভাইস থেকে তারপর হচ্ছে এখানে বিভিন্ন ছবি দেখা যাবে, এবং আমার ডিস পিসিতে যতগুলো ড্রাইভ আছে সবগুলো শো করবে, যেমন ডাউনলোড দেখা যাচ্ছে, ডকুমেন্ট দেখা যাচ্ছে, পিকচার দেখা যাচ্ছে। আমার ছবিগুলো যেখানে আছে ওখানে খুঁজে নেবেন আপনাদের কম্পিউটারে। তো ডাউনলোডে মনে করেন আমি একটা ছবি আনবো, এই ছবিটা মনে করেন এটা, এই ছবিটা আনবো, এটাকে জাস্ট ক্লিক করে ইনসাইডে ক্লিক করবেন। ইনসাইডে ক্লিক করলে আসবে, অথবা এই ছবির উপরে মাউসের যে লেফট বাটন থাকে এটা ডাবল ক্লিক করলে কিন্তু সরাসরি ওপেন হয়ে যাবে। ওকে, আমি বেসিক্যালি এখানে ক্লিক করে ইনসার্ট দিলাম, ছবিটা এখানে চলে আসবে। তো এইভাবে হচ্ছে একটা ছবি আনতে হয়। তো সেম ভাবে আমি যদি আরেকটা ইন্টারনেট থেকে ছবি আনতে চাই, এখানে পিকচার হচ্ছে অনলাইন পিকচার থেকে আনতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে অনলাইন পিকচার্স এটা ইউজ করার জন্য আমার কম্পিউটারে মাস্ট বি ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওকে, অনলাইন পিকচার্স, তারপরে হচ্ছে এখানে চার্জ করবেন চার্জ বিংয়ে। যেমন আমি ধরেন একটা কম্পিউটারের ছবি আনবো, আমার ছবি দরকার, তাহলে আমি এখানে কম্পিউটার লিখে এন্টার দিতে পারি। কম্পিউটার রিলেটিভ যতগুলো ছবি আছে এখানে আমাকে দিবে। তারপর আমার যখন আচ্ছা এখানে চার্জ করতে হবে। ফার্স্ট ওয়ান ওয়াজ রং কম্পিউটার। এই যে অনেকগুলো কম্পিউটারের ছবি আসলো। এখন আমার যেটা দরকার আমি জাস্ট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, চলে আসবে। ইনসার্ট মানে হচ্ছে অ্যাড করা বোঝায়। তবে কিছু কিছু ছবি এখানে নাও আসতে পারে, জাস্ট বিকজ অফ ফরম্যাট না মিলার কারণে। এটা ওয়েট করেন আসুক। ওকে, আমার এখানে ছবিটা কিন্তু চলে আসলো। তো এখন কথা হচ্ছে আপনি যখন অফলাইন পিকচার থেকে পিকচার আনবেন বা অনলাইন পিকচার থেকে পিকচার আনবেন, আনার পরে বেসিক কতগুলো কাজ করতে হয়। বেসিক যে কাজগুলো, এটা আমি একটু জুম করি, জুম আউট করি, দেখেন ছবিটা কিন্তু পুরো একটা পেজ আমার ফিল আপ হয়ে গেল। ছবির উপর ক্লিক করলে যে চারপাশে অপশনগুলো আসে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে মনে করেন আমরা গ্রাফিক্সের ভাষায় অ্যাঙ্কর পয়েন্ট বলি। অ্যাঙ্কর পয়েন্ট, আপনারা ইজিলি পয়েন্টও বলতে পারেন, সমস্যা নাই। তো পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট থেকে চেপে ধরে আপনি এটাকে এভাবে যে কোনো সাইডে নিয়ে যেতে পারেন। এভাবে ছোট বড় করতে হয় এটাকে দিয়ে। তো যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে চেপে ধরে আপনি ভিতরে বাইরে টানলে বড় ছোট হবে। ওকে, জানলাম, একটু জুম করি এটা। এখন এই ছবিটা ছোট বড় করার পরে পাশে একটা লেআউট অপশন আসবে, দেখবেন। এটা দিয়ে মূলত আমাদেরকে স্কোয়ার অপশনে ক্লিক করতে হবে। আমার যেখানে কার্সরটা আছে এটা হচ্ছে স্কোয়ার। এটা করলে কি হয়, আমার ছবিটার সাথে ট্যাক্স অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে ছবিটা যখন ট্যাক্স এদিকে নিয়ে যাব, দেখবেন যে ট্যাক্সগুলো সরে যাবে। মানে যে পজিশনে যায় ওখান থেকে ট্যাক্সগুলো সরে যাবে এবং পুরো পেজটা হচ্ছে অ্যাডজাস্ট করে নেবে এভাবে। তো এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, আমরা জাস্ট বেসিকগুলো দেখি। প্রথম হচ্ছে আমরা শিখলাম স্কোয়ার, যেটা দিলে পিকচার আর ট্যাক্স হচ্ছে পাশাপাশি চলে আসবে, আপ ডাউন হবে না। আর একদম শেষে যেটা আছে এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ ট্যাক্স। এটা বুঝে যাচ্ছে ইন ফ্রন্ট অফ ট্যাক্স, ফ্রন্ট মানে তো সামনে। তো আমি ইন ফ্রন্ট অফ ট্যাক্স দিলে দেখবেন যেটা ছবিটা লিখার সামনে চলে আসবে, এবং আমার এই ছবির পিছনে কিন্তু এখন ট্যাক্স আছে, এই যে দেখেন ট্যাক্স আছে। এটা আমি চাচ্ছি আবার ছবিটা হচ্ছে লেখার পিছনে নিয়ে যাব। এখানে পাশে আরেকটা অপশন, এটা হচ্ছে বিহাইন্ড ট্যাক্স। আপনারা বিহাইন্ড ট্যাক্সে ক্লিক করলে ছবিটা কিন্তু পিছনে যাবে, দেখেন উপরে ট্যাক্স কিন্তু। ওকে, এটা ইন ফ্রন্ট অফ ট্যাক্স সামনে আসবে, বিহাইন্ড ট্যাক্স হচ্ছে পিছনে যাবে, আর স্কোয়ার দিলে লেখার ছবি পাশাপাশি আসবে। এটা হচ্ছে আমাদের পিকচার আনার পরে বেসিক কাজগুলো করতে হয়। তারপর অনেক সময় আবার পিকচারের বর্ডার দেয়, এই আর কি। তো এগুলো কেমনে দিবেন, এখানে পিকচারে ক্লিক করলে উপরে একটা পিকচার ফরম্যাট নাম অপশন পাবেন আপনারা উপরে। এটা পিকচারে ক্লিক করলেই আসবে, আমি যদি বাইরে ক্লিক করি তখন কিন্তু আসবে না। ওকে, তো পিকচার অবশ্যই ক্লিক রাখতে হবে। তারপর পিকচার ফরম্যাট, এখানে দেখেন পিকচার বর্ডার দেওয়া আছে, পিকচার ইফেক্ট দেওয়া আছে, আর কতগুলো ফ্রেম দেওয়া আছে। এই ফ্রেমগুলো ইউজ করে কিন্তু আপনারা নিজেদের মতো করে একটা ইফেক্ট দিতে পারেন এভাবে। ওকে, ডিপেন্ড আপনাদের মনের উপর ডিপেন্ড করে এটা। তো আমি একটা বর্ডার দিব, এখানে পিকচার বর্ডারে গিয়ে ধরেন এই কালারটা দিলাম, এই কালারটা দিলে হয়ে যাচ্ছে। আবার এখানে তো আরো মেমোর অপশন দেওয়া আছে, যে ওয়েট, আপনি চাইলে ওয়েটটা বাড়াই দিতে পারেন। ওকে, আবার এখানে আরেকবার কি দেখা যাচ্ছে, ড্যাশ দেওয়া যাবে, এভাবে বিভিন্ন ধরনের বর্ডার লাইন দেওয়া যায়। তো হচ্ছে একটা ডিজাইন করে পিকচারের এটা। এখন আমি এদিকে নিয়ে যাচ্ছি, ট্যাক্সগুলো কিন্তু সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে, আমার এটা স্কোয়ার দেওয়া আছে তাই। ওকে, তো যারা অফিসিয়ালি কাজ করেন তারা অবশ্যই এই অপশনটা অন করে রাখবেন, নাহলে কিন্তু ছবি নিয়ে আপনারা কাজ করতে গেলে বিভিন্ন ধরনের ইন্টেন্সে পড়বেন। আচ্ছা, এখন আমার হচ্ছে এই ছবিটা পারফেক্টলি পজিশনে আছে কিনা কেমনে দেখবো, দেখেন। ওয়েট, এটা হচ্ছে এডিশনাল কাজ, এভাবে দিলাম পেজ ওয়েট এটা। তো এটা ক্লিক করে উপর আবার পিকচার ফরম্যাটে আসবেন। পিকচার ফরম্যাটে আসার পরে পজিশনে অনেকগুলো পজিশন পাবেন, এগুলো মূলত
পেজের কোন পজিশন আমার ছবিটা থাকবে। বিভিন্ন পজিশন থাকে যেগুলো হচ্ছে অ্যাকুরেটলি কাজ করে। তো আমি যদি এটা দিই, এটা হচ্ছে পজিশন, এটা কি পজিশন ইন টপ রাইট, মানে টপ সাইড হচ্ছে রাইট হবে এভাবে। তার মানে আপনারা যখন একটা সিভি বানাবেন, একটা যখন ছবি অ্যাড করবেন, এটা মাউস দিয়ে যদি এভাবে আস্তে আস্তে রাবিং করে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি একটা কনফিউজ ফিল হবে, মানে এটা সোজা হলো নাকি সোজা হয় নাই এটা। তো এই কনফিউজ যাতে না হয়, আপনারা পিকচার ফরম্যাট থেকে এই পজিশনটা ইউজ করবেন, এটা একদম অ্যাকুরেটলি কাজ করবে। ওকে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আবার ভালো করে শুনেন, পিকচার হচ্ছে দুইভাবে আনা যায়, একটা হচ্ছে ইন্টারনেট থেকে আনা যায় চার্জ করে, আর একটা হচ্ছে ডিস ডিভাইস, যেটা বর্তমানে আপনার কম্পিউটারে আছে। তো এখানে ডিস ডিভাইসে যাওয়ার পরে যে ছবিটা আপনি ইনসার্ট করবেন ওইটা ক্লিক করবেন, এখানে চলে আসবে। এখন যে কাজটা করতে হবে, আপনাকে নিজের মতো করে সাইজটা কমায় নিতে হবে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। দেন আপনার এখানে তিনটা অপশন থাকে লেআউট অপশনে, একটা হচ্ছে স্কোয়ার, যেটা ট্যাক্স আর ছবি পাশাপাশি হবে, আর একটা হচ্ছে বিহাইন্ড ট্যাক্স, ট্যাক্সের পিছনে চলে যাবে, আর ইন ফ্রন্ট অফ ট্যাক্স সামনে আসবে। তো যে ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের কাজ করবেন। তবে বেসিক যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে স্কোয়ারটাই দিবেন। তারপরে বিভিন্ন জায়গায় মুভ করতে পারেন। দেন আপনার হচ্ছে উপরে পিকচার ফরম্যাট থেকে আপনি পিকচারের বর্ডার দিতে পারেন, পিকচারের ইফেক্ট দিতে পারেন, আবার পজিশন থেকে পজিশন চেঞ্জ করতে পারেন। আর র্যাপ টেক্সটটা হচ্ছে এই যে অপশনটা, এখান থেকে দেওয়া যাবে, এখান থেকে দেওয়া যাবে ইজিলি। এদিকে আবার ক্রপ অপশন দেখা যাচ্ছে, আপনি চাইলে ক্রপও করতে পারেন। ওকে, ক্লোজ। এখন হচ্ছে আমরা পিকচারের কাজটা বুঝতে পারলাম, এবং ইলাস্ট্রেশনের যে অপশনগুলো বা হোম মেনুতে আপনাদের এর আগে যে ক্লাসগুলো করাইছি, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, কাট কপি করা যায়, তারপর ট্যাক্স হচ্ছে বিভিন্ন প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টে নেওয়া যায়, ফাইন্ড রিপ্লেস সিলেক্ট করা যায়। সবগুলো অপশন হচ্ছে আপনারা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, বা এক্সেলে যখন কাজ করবেন, বা পাওয়ার পয়েন্টে যখন কাজ করবেন, ইভেন আপনি যখন একটা ইমেল নিয়ে কাজ করবেন, তখন কিন্তু এগুলো প্রত্যেকটা অপশন বা প্রত্যেকটা ফরম্যাট দরকার হবে। ওকে, তো এটার কারণে আমি বারবার বলি এই অপশনগুলো আপনারা ভালো করে শুনেন, না হলে এখানে তো পারবেন না, আবার সামনে অ্যাডভান্স লেভেলে যখন কাজ শিখবেন বা অফিসিয়ালি কাজ করবেন, আদার প্রোগ্রামে যখন কাজ করবেন, বেজে যাবেন, একদম ইজিলি বেজে যাবেন। ওকে, তো এখন হচ্ছে শেপ নিয়ে কাজ করা যায়। শেপ মানে তো এটা বোঝা যাচ্ছে যে ইনসার্ট রেডিমেড শেপ, সাজে সার্কেল, স্কোয়ার, এরো, এই টাইপের। তো এখন আমি এখানে শেপসে যাওয়ার পরে বিভিন্ন ধরনের ফরম্যাট এখানে পাবো, লাইন নিতে পারি, রেক্ট্যাঙ্গেলস নিতে পারি, বেসিক শেপস নিতে পারি। যখন যে শেপসটা দরকার হয় আমি মূলত এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিলে শেপটা চলে আসবে। এটা হচ্ছে একটা চতুর্ভুজ বা রেক্ট্যাঙ্গেল। দেন আপনার আমি চাইলে ইনসার্টে গিয়ে আবার একটা গোল নিতে পারি, মনে করেন আমি একটা ন্যাশনাল ফ্ল্যাগ আঁকবো, চতুর্ভুজ নিলাম, এখন আমি চাচ্ছি একটা গোল নিতে। তো শেপস এখানে এসে গোল কোথায় আছে দেখেন, আচ্ছা শুরুতেই আসছে, এটা হচ্ছে ওভেল। এটা নেওয়ার পরে আপনি এটাকে রাবিং করে দিবেন এভাবে, এবার টান দিলেও হয়ে যাবে। তারপরে অ্যাজ ইউজুয়াল এর আগে আমি পিকচারে যেটা পয়েন্ট বলছিলাম বা অ্যাঙ্কর পয়েন্ট বলছিলাম, এটা দিয়ে আপনি ছোট বড় করতে পারেন বিভিন্ন অ্যাঙ্গেলে, এভাবে এভাবে বিভিন্ন সাইডে অ্যাঙ্গেল আনতে পারেন। যদি এটা চান তাহলে এখানে ক্লিক করে এভাবে পজিশন থেকে ছোট বড় করা যায়, এভাবে। পারফেক্টলি হবে না, হচ্ছে না। আচ্ছা, এখন এই শেপগুলোর আবার কালার দিতে পারেন, এখানে ক্লিক করে উপরে শেপ ফরম্যাট অপশন আসবে, তারপর শেপস ফিল হচ্ছে ভিতরের অংশ, শেপস ফিল থেকে আপনি একটা কালার দিবেন সবুজ, আবার এটাকে ক্লিক করে শেপস ফিল আবার এসে আরেকটা কালার লাল, সরি এটা হবে সবুজ, এটা হবে লাল। আচ্ছা, এইভাবে হচ্ছে বানাই। ওকে, ইট ওয়াজ মাই ব্যাড। এটা তো এগুলো চাইলে আবার বর্ডার কালারও করতে পারেন, বর্ডার কালার চাইলে রিমুভও করতে পারেন। এখানে এসে শেপ ফরম্যাটে এসে এই যে শেপ আউটলাইনের জন্য আলাদা একটা অপশন দেওয়া আছে, এখানে গিয়ে আপনারা নো আউটলাইন করতে পারেন, তাহলে রিমুভ হয়ে যাবে, বা ওয়েটটা একটু বাড়াই দিতে পারেন, যেটা আমার লাল আছে এটার এই যেভাবে ওয়েটটা বাড়াই দিতে পারেন, অথবা চাইলে এখানে ড্যাশ পরিবর্তন করে দিতে পারেন এভাবে। তো এগুলো দেখতে একটু অকওয়ার্ড লাগে, আমি এটা সবসময় না নিয়ে রাখি বা নো আউটলাইনই রাখি, এভাবে করতে হবে। তো এখানে আবার আরো বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি চাইলে এটাকে ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এগুলো অপশনগুলো অ্যাপ্লাই করা যায়। আবার এদিকে পজিশনও অ্যাপ্লাই করা যায়, তারপর হচ্ছে র্যাপ টেক্সট অ্যাপ্লাই করা যায়, যেগুলো পিকচার ফরম্যাট আপনাদেরকে আমি দেখাইলাম। তো এটা সেকেন্ড টাইম দেখানোর কোনো প্রয়োজন নাই। তবে এখানে আরেকটা বিষয় দেখেন, আমার এই শেপগুলো কিন্তু ট্যাক্সের সামনে বা পিছনের ট্যাক্সগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন কি করতে হবে, এখন হচ্ছে পিক্সেলের মতো এখানে লেআউট অপশন দেওয়া আছে, স্কোয়ার করে দিবেন, এটাও ক্লিক করে স্কোয়ার করে দিবেন, হয়ে যাবে এভাবে। তাহলে আমার চারপাশের ট্যাক্সগুলো কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট করে নিচ্ছেন, পিছনের ট্যাক্স নাই, সামনেও ট্যাক্স নাই। তো শেপস আর পিকচার যখন আনবেন ওটাকে ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনাকে অবশ্যই এই অপশনটা দিতে হবে, স্কোয়ারটা।
তাহলে কিন্তু আপনি ভালো করে কাজটা করতে পারবেন। আর বাকিগুলো খুব একটা দরকার নাই বলে আমি মনে করি। ওকে, তো এটা ক্লোজ করে দিলাম। আপনি এখান থেকে শুধু জাতীয় পতাকা আঁকতে পারবেন এরকম না, এই শেপসে কিন্তু আরো বিভিন্ন ধরনের শেপস দেওয়া আছে। যেমন দেখেন আমি চাইলে একটা বাচ্চাদের জন্য কন্টেন্ট বানাতে পারি এই স্টার এটা দিয়ে। ওকে, তারপর হচ্ছে আর বিভিন্ন কন্টেন্ট এখানে আছে, যেমন ধরেন এরো দিতে পারি, এরো নিয়ে আমি বিভিন্ন কাজ করতে পারি। এভাবে করতে হয়। আপনারা জাস্ট কি করবেন, এগুলো একটু এক্সপ্লোর করবেন, মানে কোন অপশন দিয়ে কি কি কাজ করা যায় যদি আপনাদের দরকার হয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আবার স্মার্ট আর্ট করা যাবে। এখানে হচ্ছে আমরা শিখছিলাম শেফ, আবার এখানে হচ্ছে স্মার্ট আর্ট। নর্মাল হচ্ছে শেফ দিয়ে আমরা কাস্টমাইজেবল স্মার্ট আর্ট বানাই, আর এখানে স্মার্ট আর্ট মেনুতে মূলত ওই স্মার্ট আর্ট অপশনের যে ফরম্যাটগুলো থাকে না, ওই ফরম্যাটগুলো ধরে দেওয়া আছে। যেমন আমি যে সাইকেল মেনুতে ক্লিক করি, সাইকেলের ফরম্যাট যেটা আছে ওগুলো দেখা যাবে। বা যদি আমি রিলেশনশিপে যাই, তাহলে এখানে রিলেশনশিপের যে ফরম্যাটগুলো আছে এগুলো দেখা যাবে। এগুলো মূলত একটা ভার্সিটির যে প্রেজেন্টেশন বা অফিসের প্রেজেন্টেশন, বিভিন্ন অ্যারো ট্যাক্সগুলোকে মূলত গ্রাফিকের আকারে প্রকাশ করার জন্য দরকার হয়। আমি ধরেন সাইকেল দিয়ে আপনাদেরকে বুঝাই। সাইকেলে হচ্ছে এখানে যেমন এটা হচ্ছে রাউন্ড রবিন, তারপর এটা চতুর্ভুজ, বিভিন্ন অপশন দেওয়া থাকে। আমি ধরেন এটাই নিলাম ফার্স্ট, একটা বেসিক সাইকেল। তারপরে এখানে কিন্তু আবার বলেও দিচ্ছে ইউজ টু রিপ্রেজেন্ট টু কন্টিনিউইং সিকোয়েন্স অফ স্টেজ টাস্ক, কোনটা কোন জায়গায় দরকার হতে পারে আপনাকে একটা এখানে সিকোয়েন্স দিয়ে দিবে। ওকে, এবার দেখেন আমার এখানে শেপ আসলো এটা। এখন মনে করুন আমি এটা নিয়ে কি কাজ করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে ধরেন এখানে বোঝাচ্ছে হচ্ছে একটার পর একটা একটা আসতে থাকবে রাউন্ড রবিনে। তো আমি চাচ্ছি ধরেন যে 5 ওয়াক্ত নামাজ থাকে না, এই 5 ওয়াক্ত নামাজটা লিখে দিতে। ফজর, ফজরের পরে ধরেন আসবে জোহর, আমার বানান ভুল হতে পারে। জোহর, তারপর হচ্ছে আসর হতে পারে, তারপর হচ্ছে পারে মাগরিব, এরপর হতে পারে এশা, এভাবে। তো এইভাবে হচ্ছে আপনারা বানাবেন। মানে তো ছোট বাচ্চাদের জন্য একটা কন্টেন্ট বানাইলাম, তাদেরকে আমি বুঝাতে যাচ্ছি ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, এভাবে একটা রাউন্ড রবিনে বুঝাইতে চাইলাম আর কি। বা এমনও হতে পারে এ এর পরে বি আসে, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে ই, এরকম কন্টেন্ট একটা বুঝাচ্ছি আর কি। তারপরে সেম ভাবে আগে যে পিকচারটা দেখাইলাম আপনাদের, যে শেপটা দেখাইলাম, এগুলো কালার চেঞ্জ করতে হলে যেমন ক্লিক করে ফরম্যাট অপশন থেকে চেঞ্জ করতে হয়, সেম ভাবে এটাও আপনি ফরম্যাট মেনুতে এসে ব্যাকগ্রাউন্ডগুলো কালার চেঞ্জ করতে পারেন। তারপর আগের ছবিগুলোর মতো আপনি চাইলে শেপসের ইফেক্ট দিতে পারেন, পজিশন চেঞ্জ করতে পারেন, র্যাপ টেক্সট চেঞ্জ করতে পারেন, আউটলাইন দিতে পারেন। ওকে, এখানে আরো বিভিন্ন অপশন আছে, এগুলো একটু এক্সপ্লোর করে নেবেন। তো এখানে ক্লিক করে আবার আরেকটা কালার দিতে পারেন এভাবে। তো এটা মানে হচ্ছে মূলত ফরম্যাট ধরে দেওয়া আছে, মাইক্রোসফট কোম্পানি হচ্ছে বানাই দিছে। আমরা জাস্ট ফরম্যাটটা এনে নামগুলা কালারগুলা চেঞ্জ করে প্রেজেন্টেশন করব এভাবে। তো আমার এটা দরকার না, আমি ক্লোজ করে দিতে পারি এভাবে। ব্যাক স্পেস দিলে কিন্তু কেটে যাবে। এখানে ইনসার্ট আমি আবার স্মার্ট আর্ট আর একটু বিভিন্ন এক্সপ্লোর করে দেখি। যেমন এখানে পিরামিড নিয়ে কি কাজ করতে পারি। এই যে পিরামিড, আপনারা হয়তো এই ছোটবেলায় প্রাইমারি স্কুলে পিরামিড নিয়ে বিভিন্ন অপশন পড়ছেন না, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, ওই টাইপের কন্টেন্ট এখানে বানাইতে পারেন। এখানে বলছে ইউজ টু শো প্রপোর্শনাল কি প্রপোর্শনাল ইন্টারকানেক্টেড অর হেরিসেল, এভাবে একটা বিষয় এখানে দিতে পারেন। যেমন হতে পারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিরেক্টর, জুনিয়র ডিরেক্টর, এই টাইপের কিছু একটা বুঝাবেন এখানে। তো আপনারা যখন প্রেজেন্টেশন বানাবেন, বইতে বিভিন্ন সার্কেল যখন থাকবে, এগুলো আপনারা এখান থেকে ইনসার্ট করতে পারেন। আর আপনাদের কষ্ট করে শেপস দিয়ে নিজেদের মতো করে বানাতে হবে না এটা। যদি এগুলো বাইরে থাকে তাহলে তো আপনাকে শেপস দিয়েই বানাইতে হবে এটা। তো শেপস হচ্ছে স্পাইসিস, এবং এগুলা দিয়ে এখানে কম্পিউটার অলরেডি স্মার্ট আর্ট বানাই দিছে, বিভিন্ন গ্রাফিক্স বানাই দিছে। এখানে দেখেন ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক, এটা। তো এটা হচ্ছে এগুলার কাজ। প্রথমে পিকচার দেখাইছিলাম, তারপর হচ্ছে শেপ দেখাইলাম, তারপর হচ্ছে স্মার্ট আর্ট দেখাইলাম, এবং আশা করি এগুলোর মধ্যে আপনাদের আর কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে সার্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা কর্পোরেট জবারের জন্য। এখানে বলতেছে কি দেখেন, পাই সার্ট দেওয়া আছে, তারপর হচ্ছে বাই বার দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, এক্স ওয়াই স্কাইটার দেওয়া আছে, স্টক দেওয়া আছে, সারফেস দেওয়া আছে, বিভিন্ন ফরম্যাট যেটা আগে স্মার্ট আর্ট করছি না, যেমন ফরম্যাট রেডি করা আছে। আমি জাস্ট এনে এটাকে নাম এবং কালার চেঞ্জ করে দিয়ে কাজ করব। তো সার্টটাও এরকম ফরম্যাট রেডি করা আছে, আমি জাস্ট নিব, ওকে দিব, কালার চেঞ্জ করব, নাম্বার চেঞ্জ করব, হয়ে যাবে। আচ্ছা, একটা প্র্যাকটিক্যালি বোঝাই, কি বলেন? এখানে পাই সার্টটা আমি নিই, এটা সবাই জানেন। তো ক্লিক করলাম, ওকে।
আচ্ছা, এখানে উপরে একটা এক্সেলের ফরম্যাট দেওয়া থাকবে সব সময়, এখানেই লিখতে হবে আমাদের। এখানে যেগুলো লিখবেন ওটাই মূলত এখানে রিপ্রেজেন্ট করবেন। তো আমি এখানে ধরেন একটা লিখলাম এ, এ হচ্ছে একটা নাম, এবং এটা উপরে সেলস লেখা আছে। তো ধরেন আমি একটা কোম্পানির মালিক, আমি 4 জন এমপ্লয়কে বললাম আমার কাছে 100টা প্রোডাক্ট আছে, এগুলো কে কয়টা সেল করে দিতে পারেন। ওকে, তো এখন আমি চাচ্ছি সেলটা হচ্ছে ধরেন এ 56টা দিল, এবং এখানে হচ্ছে বি, এটা হবে সি, এটা হবে ডি, তারপর 56, এটা মনে করেন 32, এটা মনে করেন 4, এটা মনে করেন 7, এইভাবে। তো এখানে দেখেন নাম্বারগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল পাই চার্টে। মানে সবচেয়ে বড় একটা সেল করলো কে, এ, আবার এরপর দোষ। তো এখানে আমার যে কোম্পানির এমপ্লয়িরা আছে, কে কত পার্সেন্ট সেল করতে পারছে একটা চার্টের মধ্যে কনভার্ট করে দিল এটা। তো আপনারাও চাইলে এক্সেলে যে নাম্বারগুলো থাকে না, ভাবি ভাবি মোটর বন্ধ করে দেন। আচ্ছা, কিছুক্ষণের জন্য আমি মোড অফ করছিলাম, ঠিক আছে। আচ্ছা শোনেন, তো এটা হচ্ছে আমার ইনসার্টে সার্টের কাজ। জাস্ট আপনার, আচ্ছা একজন প্রশ্ন করছেন হচ্ছে কিভাবে স্মার্ট আর্টে হচ্ছে পিরামিড অ্যাড করবেন, বা ধরেন সাইকেলে এটা অ্যাড করবেন। এগুলো অ্যাড করার জন্য এখানে ফরম্যাট অপশনে স্মার্ট আর্ট ডিজাইন মেনুতে অ্যাড শেপ, এখানে অ্যাড শেপে ক্লিক করলে আরেকটা শেপ অ্যাড হবে। তো সেমভাবে সবসময় যে শেপগুলো থাকে না, এই শেপগুলো অ্যাড করতে হলে এই অ্যাড শেপ থেকে অ্যাড করতে হবে। এটা মূলত স্মার্ট আর্ট ডিজাইন থেকে করে, স্মার্ট আর্ট ডিজাইন মেনু। এটা যদি আমি বাইরে ক্লিক করি তখন কিন্তু শো করবে না, আপনাকে অবশ্যই এই স্মার্ট আর্টের উপর ক্লিক করতে হবে এভাবে। তো এবার আপনি পিরামিড, সাইকেল, রিলেশনশিপ যতগুলো আছে সবগুলোতে হচ্ছে শেপ অ্যাড করতে পারবেন। তো এরপর যেটা বললাম সার্টের কাজ, তো বিভিন্ন ফরম্যাট নেবেন, পাই চার্ট নেবেন, বা আপনারা চাইলে বার নিয়েও কিন্তু কাজ করতে পারেন। তারপর হচ্ছে সারফেস নিয়েও কাজ করতে পারেন, এরিয়া নিয়েও কাজ করতে পারেন। যেটা নেবেন অকে দিবেন, তারপর এখানে উপরে একটা সেল অপশন দেখা যাবে যেটা এক্সেলের, এখানে আপনারা ফরম্যাটগুলো চেঞ্জ করে দিলে আপনাদের নাম্বারগুলো সার্টে কনভার্ট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে একটা প্রেজেন্টেশন বানাইতে পারেন, বা আপনার অফিসের বসকে এটা প্রেজেন্টেশনটা শো করাইতে পারেন। এটা দ্যাটস ইট, ক্লোজ। তারপর হচ্ছে ইনসার্টের স্ক্রিনশট নেওয়া যাবে, তবে এই স্ক্রিনশটটা হচ্ছে আমি যদি স্ক্রিনশট নিই গ্যালারিতে সেভ হবে না, এটা শুধুমাত্র আমার মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনশট। আমি চাচ্ছি ধরেন এখানে একটি স্ক্রিনশট নিব আমার পরে স্ক্রিনটা, জাস্ট স্ক্রিন থেকে এসে স্ক্রিনশট নিব, স্ক্রিনশট যতটুকু দরকার হয়। ধরেন আমি এই ওয়ালপেপারটি স্ক্রিনশট নিব, জাস্ট এভাবে টেনে দিলে হবে, টেনে দিলে ক্রপ হয়ে এখানে চলে আসবে। তার মানে মাইক্রোসফট ওয়ার্ডে আর্টিকেল রাইটিংয়ে যদি কোনো স্ক্রিনশট দরকার হয়, ওটা আমি সরাসরি ইনসার্টের স্ক্রিনশট থেকে আনতে পারি স্ক্রিন ক্লিপিং দিয়ে, এভাবে ক্রপ করে চলে আসবে। তবে এটা চাইলেও আমি এখানে গ্যালারিতে সেভ করতে পারবো না, কারণ এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনশট। তবে আরেকটা স্ক্রিনশট প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আপনাকে চার্জ করতে হবে। এখানে চার্জ বারে লিখতে হবে স্ন্যাপিং টুল, স্ন্যাপিং টুল। এই স্ন্যাপিং টুল দিয়ে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারেন, আবার স্ক্রিন শর্টও করতে পারেন। এটা শর্ট ফর্ম আছে, এটা হচ্ছে উইন্ডোজ শিফট প্লাস এস, এটা দিলেও কিন্তু স্ক্রিনশট হবে। তো এখানে নিউতে গিয়ে যতটুকু দরকার হয় আপনি এভাবে সুন্দর করে ক্রপ করে নেবেন। ক্রপ করে নর্মালি এই পাশে একটা কপি অপশন আছে, কপি দিলে কিন্তু অটোমেটিক স্ক্রিনশটটা আমার দিস পিসিতে সেভ হয়ে যাবে। অথবা আপনারা সরাসরি নিজে সেভ এস থেকে সেভ করতে পারেন আলাদা একটা নামে, ক্লোজ। তো আমি এই কপিটা দিলাম, ক্লোজ। কারণ এটা পাবেন কোথায়, এটা পাবেন হচ্ছে দিস পিসিতে, দিস পিসিতে পিকচার ফরম্যাটে একটা স্ক্রিনশট অপশন থাকবে, যে স্ক্রিনশটে এখানে অনেকগুলো স্ক্রিনশট থাকবে, খুঁজে নেবেন। নর্মালি আমার এখানে নিচে আসে, এই যে এটা হচ্ছে স্ক্রিনশট। এটা তো এভাবে হচ্ছে করা যায়। মনে করেন আমি এখানে একটা ভিডিও দেখতেছি, এটা হচ্ছে স্ক্রিনশট নিব আমি, এখন এটা হচ্ছে স্ক্রিনশট নিব,
কিভাবে করব? আমাকে এখানে চার্জ করতে হবে স্ন্যাপিং টুল। এই স্ন্যাপিং টুলটা চার্জ দিয়ে নিউ অপশনে ক্লিক করতে হবে। না হলে আমরা কিবোর্ড থেকে শর্ট ফর্ম উইন্ডোজ আইকন প্লাস শিফট এস এটা দিয়েও কিন্তু করতে পারি, এখানে শর্ট ফর্ম বলে দিছে। তো সবসময় এটা দিলেও কিন্তু হবে। তারপর নিউতে ক্লিক করে যতটুকু আমার দরকার হয় এভাবে টান দিলে চলে আসবে। তারপরে এটাকে সেভ করার জন্য এখানে একটা কপি অপশন থাকে এই পাশে, এই কপিটা দিলে হবে। তো এইভাবে হচ্ছে যে কোনো কম্পিউটারের স্ক্রিনশট নিতে হলে এই টুলটা ইউজ করবেন, স্ন্যাপিং টুল। আর যেটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে বললাম, এটা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য ব্যবহার করতে পারবেন এই স্ক্রিনশটটা। এটা আপনার সেভ করতে হলে ফাইল হিসেবে সেভ করতে হবে। তো এটা হচ্ছে ইলাস্ট্রেশনসের কাজ। এবার বলেন ইনসার্টের স্ক্রিনশট বা ইলাস্ট্রেশন গ্রুপ থেকে কারো কোনো সমস্যা আছে কিনা ভাই? বলেন। হ্যাঁ বলতেছি ভাই, আমি তো মনে করেন যে একটা গ্রাফ বা চার্ট বানালাম, ঠিক আছে, ওটা যদি আমি ধরেন মানে চার্টটা দিতে চাইছি না, বাট পাই চার্টটা তৈরি করতে পারবো ওভাবে, মানে ডাটাটা নাই বাট চার্টটা তৈরি করলাম। হ্যাঁ পারবেন। আচ্ছা ভাই, তাহলে এটাকে আমি ওই যে প্যারাগ্রাফে কিভাবে সেট করব, এটা একটু কিভাবে দেখাতেন? প্যারাগ্রাফে তো সেট আছে, এটা আপনি মাঝখানে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা কি তাহলে ওই যে প্যারাগ্রাফের উপরেই তৈরি হবে? হ্যাঁ হ্যাঁ, আপরে আপনি যদি ওই আচ্ছা স্কোর অপশনে ক্লিক করেন তাহলে এটা পাশাপাশি চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বলেন বাকি আর কয়জনের সমস্যা আছে? আর কারো সমস্যা নাই? না, সমস্যা নেই। আচ্ছা, আমার একটা সমস্যা হচ্ছে, ভাই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। তো আপনার যেটা হলো যে ফার্স্ট ক্লাসেও যে আপনি যে লিংক আপনার ওইখানে যে ছবির মতো থাকে না এক্সেল এর উপরে লিংক করা যেটা, হ্যাঁ ওটা কিভাবে করেন ওটা ওটু আসবে আপনি যখন একটা বলবো। চার্টে আর ক্লিক সেকেন্ড করবেন। ক্লাসে ওই যে আপনি টেবিলটা যখন দেখাইছিলেন, ট্যাবলে উপরের অপশনটা কিভাবে আসে তাই তো? না না, ওই যে আপনার এই যে যখন আপনি কাজ করেন না, হ্যাঁ যে ওই যে আপনার কাজের উপরে দেখা যাচ্ছে যে আপনার ছবি সহ যে ছোট্ট একটা মতো, ওইটা কি আপনি কি লিংক করার ফলে এটা আসছে? মানে আপনি তো দেখেন, মানে দেখান নাই, এটা আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ট্যাবলে বলছেন না এটা? আপনি কি একটা মানে ওয়ার্ডে যাবেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে এখানে যে আপনার নামটা যে উপরে যে শো করে না আপনার ছবি সহ এটা এটা উপরে, জি 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 জি। আচ্ছা, ওটা হচ্ছে হ্যাঁ। আমার জিমেল সাইন ইন করা আছে তাই। আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি সাইন ইন করেন তাহলে আপনার ছবি ও নাম এখানে দেখা যাবে। ওইটা কি মানে নরমাল যে কোনো অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে না, এটা কোনো এক্সেপশনাল? এটা মাইক্রোসফট মানে অ্যাকাউন্ট। একটু জানতে চাচ্ছিলাম এটা সম্পর্কে। আপনি জিমেল দিয়ে মাইক্রোসফটের অ্যাকাউন্ট লগইন করতে পারবেন বা সাইন ইন করতে পারবেন। আপনার ও জিমেল আচ্ছা, আপনি অ্যাকাউন্ট আছে যখন না? এটা ওপেন করেছেন তখন এটা সাইন ইন করা ছিল? হ্যাঁ, আমারটা সাইন ইন করা আছে তাই। আপনার জিমেলও সাইন ইন করলে হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, গত ক্লাসে যে আচ্ছা জি জি জি, গত ক্লাসে যে টেবিলটা দেখাইছিলেন না, জি হ্যালো জি, হ্যাঁ, শুনতে টেবিলটার পাচ্ছি, বলেন। ওইখানে আরেকটা, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি জি, গত ক্লাসে যে আপনি টেবিলটা দেখাইছিলেন না, জি টেবিলটার সাথে মানে আর দুইটা অপশন ছিল। ওই দুইটা অপশন সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আসলে এই দুইটার আসলে কাজটা কি। এখন ওই ওয়ার্ডটাতে গেলে আমি একটু বলতে পারতাম টেবিল ইয়েতে। কোথায়? এখানে?
হ্যাঁ, এখানে ওই যে এই যে আর সেল মার্জিন সম্ভবত দেখাচ্ছে, এই যে যে এটার এখানে একটা ছিল, আর ছিল আপনার, বলেন আর একটা কি? জি জি এইটার, জি এইটার কাজটা কি, যে সেল মার্জিনের এটা কি অটোমেটিক, এটা দিলে কি সেল মানে চারপাশ থেকে মার্জিনটা হয়ে যায় এরকম কিছু? এটা মূলত আপনি সেলের ভিতরে কতটুকু লিখতে পারবেন, এটা ওয়ান কাইন্ড অফ হোম মেনুতে আপনাদেরকে একটা ইন্ডেন্ট বলছিলাম না, এই যে ইনক্রিজ ইন্ডেন্ট ডিক্রিজ ইন্ডেন্ট, হ্যাঁ হ্যাঁ। এটার মতো। এটা আমি যদি এখানে যাই সেল মার্জিন, যেমন ধরেন টপটা একটু কমাই দিলাম, ওকে, আমার লেখাগুলো কিন্তু এখান থেকে দেখেন উপরে হালকা ফাঁকা না উপরে, মানে হচ্ছে প্রতিটা সেলের ভিতরে আপনি একটা মার্জিন সেট করবেন এই সেল মার্জিনের মাধ্যমে। প্রত্যেকটা সেলের মধ্যে এটার মাধ্যমে আমি মার্জিনটা সেট করব? হ্যাঁ, মার্জিনটা সেট এটা কি করবেন। একটু দেখাতে পারবেন? এটা একটু এই তো, আসলে এটা এটা কাজটা। যেমন ধরেন টপ, আমার এখানে যদি আমি লিখি এটা এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, ওকে, এবার আমি সবগুলো সিলেক্ট করে সেল মার্জিন আসলাম, এখানে টপটা আমি বাড়াই দিচ্ছি, দেখেন ভালো করে খেয়াল করেন, ওকে, ওকে দিলাম, দেখেন লেখাগুলো কিন্তু আবার নিচে নেমে গেল, বুঝেন নাই? না, আবার একটু বলবেন? আপনি ভালো করে খেয়াল করেন, আমার ট্যাক্সগুলো কিন্তু সরে যাচ্ছে, উপরে আসছে না এখন? জি জি। এখন যদি আমি কন্ট্রোল ওয়াই দিই, মানে সেল মার্জিন অ্যাপ্লাই করি, এটা কিন্তু নিচে চলে আসতেছে, মানে জি। উপরে একটা মার্জিনের সাইজ অ্যাপ্লাই করছি। আপনারা হচ্ছে পরীক্ষার আচ্ছা। খাতায় রোল করেন না, ওই যে হ্যাঁ এসটিআইডি হ্যাঁ রোল হ্যাঁ হ্যাঁ। করেন না, ওই ফাঁকা অংশ জি জি সাইজটা জি। না, ওই সাইজটা হচ্ছে এখান থেকে করে সেল মার্জিন থেকে। ওকে। এখানে আরেকটা বিষয় দেখেন, ঠিক আমি যদি আছে। ট্যাক্স আনি, আমি যদি ট্যাক্স আনি, চারপাশে একটা ফাঁকা অংশ না, এই যে হ্যাঁ চারপাশে হ্যাঁ এটা হ্যাঁ। ফাঁকা অংশ না, তো এটা হচ্ছে সেল জি। মার্জিন, তো আমি চাইলে ট্যাবলের ভিতরেও একটা মার্জিন অ্যাড করতে পারি, এটা হচ্ছে ওই সেল মার্জিনের কাজ। আচ্ছা। না বুঝতে আচ্ছা, বলেন আর আর, হলো হ্যাঁ আরেকটা কি? আরেকটু হলো মানে একটা পিডিএফ ফাইল থেকে, হ্যাঁ এটা হলো অফ টপিক, পিডিএফ ফাইল থেকে আমি যে কোনো একটা পেজ রিমুভ করব, সেটা হলো কিবোর্ডের সাহায্যে, এটা কিভাবে করতে পারবো? ওকে, এটা এই ক্লাসের শেষে জানবেন, এটা বলবো, আজকে ক্লাস আছে এটা। আচ্ছা। আর হলো আপনি যেটা হলো এখন ওই ক্লাস আরম্ভ করেন স্ক্রিনশটটা ভাই। দেখালেন না, ওকে, হ্যালো, হ্যাঁ বলেন। আপনি যেটা ওই যে ওয়ার্ডে যে স্ক্রিনশটটা যে দেখালেন, এই ওয়ার্ডে কি আমরা কিবোর্ডের সাহায্যে স্ক্রিনশটটা নিতে পারবো না ওটা? ওটা শর্ট ফর্ম, ওটা আরো পরে ক্লাসে জানবেন, এমনি স্ন্যাপিং টুল দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারবেন, ওকে। জি আচ্ছা। তো আপনাদের হচ্ছে 3 নাম্বার ক্লাসের বায়োডাটা কিভাবে বানাবেন আমি দেখাই দিচ্ছি, দেখেন নর্মালি আমি যেভাবে লিখবো, পড়া আসো পড়া আসো, আচ্ছা প্রথমে একটা টাইটেল লিখবেন হচ্ছে বায়োডাটা, বায়োডাটা লিখে আপনারা সিলেক্ট করে এটাকে মাঝখানে নিয়ে আসবেন সেন্টার পয়েন্টে, তারপর আপনারা নিজেদের মতো করে এটাকে একটু ডিজাইন করবেন, এভাবে বোল্ড ইটালিক যা করা লাগে করবেন, এন্টার দিয়ে আবারও এটা লেফট সাইডে নিয়ে আসবেন, এগুলো অফ করে দিচ্ছি, তারপর লিখবেন নেম, নেম লিখে আপনারা অনেকে কি করেন মানে নিজের নাম লেখার সময় এভাবে স্পেস সেভে ধরেন, তো এটা হচ্ছে করবেন না, আপনারা কি করবেন, নেম লেখার পরে একটু দূরে করে ডাবল ক্লিক করবেন, একটু দূরে ডাবল ক্লিক করলে দেখবেন এখানে একটা ইন্ডেন্ট আসবে, এবং এই ইন্ডেন্ট নিয়ে হচ্ছে আপনারা লিখবেন, তারপর শিফট চেপে ধরে কোলনটা দিবেন, তারপর এখানে আপনি হচ্ছে নিজের নাম লিখবেন, নাম, তারপর আপনারা চাইলে এখানে ফাদার নেম দিতে পারেন, সেম ভাবে লিখে একটু দূরে ডাবল ক্লিক করবেন, তাহলে এই অপশনটা আসবে, তারপর আবার কোলন দিবেন, তাহলে দেখবেন যে এটার যে মার্জিনটা বা সাইজটা একদম সোজা থাকবে, একদম এলোমেলো হবে না।
তো আপনারাও যখন প্রফেশনালি একটা সিভি বানাবেন বা এই ধরনের অ্যাঙ্গেল নিয়ে কোনো কাজ করবেন, এভাবে করবেন। তারপর ফাদার নাম হচ্ছে নিজের বাবার নাম লিখবেন এরকম। আবার মনে করেন ডেট অফ বার্থ সেম ভাবে লিখে একটু দূরে এই বরাবর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু কোলনগুলো সোজা করে আসবে। তো এইভাবে টাইটেল বায়োডাটা লিখবেন এবং বিভিন্ন ধরনের এই যে ইনফরমেশন ফিল্ডগুলো আছে না, নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, মাদার নেম, এই টাইপের 10টা ফিল্ড লিখে একটা বায়োডাটা বানায় আমাকে ইমেইলে পাঠাবেন। ওকে, তো ধরেন আপনারা 10টা লিখলেন, 10টা লেখার পরে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশনও লিখবেন। তারপর এখানে একটা ট্যাবল নিবেন, ট্যাবল হচ্ছে ইনসার্টে এই যে ট্যাবল আছে না, এখান থেকে নেবেন যতগুলো লাগে। এখানে রো ধরেন লাগে 4টা, রো লাগে, কলাম লাগে 5টা, এভাবে নেবেন। নেওয়ার পরে এখানে যে বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করবেন, যেমন হচ্ছে আপনার এক্সাম হতে পারে মনে করেন এসএসসি, তারপর হচ্ছে স্কুলের বা কলেজ যা লাগে ওই কলেজের নামটা লিখবেন। তারপর হচ্ছে জিপিএ লিখতে পারেন, তারপর হচ্ছে গ্রেড লিখতে পারেন, তারপর হচ্ছে ইয়ার লিখতে পারেন। তো এভাবে হচ্ছে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবেন। আমি যেভাবে বলছি এভাবে লিখবেন। প্রথমে হচ্ছে একটা বায়োডাটা লিখবেন, তারপরে নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ যেগুলো আপনারা দিতে চাচ্ছেন ওরকম 10টা ফিল্ড আমাকে লিখে দিবেন। তারপরে শেষে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবেন। লিখে তারপর একটা ছবি অ্যাড করবেন, এবং ছবি অ্যাড করার নিয়ম তো এখনই বললাম। ইনসার্টে এসে পিকচারে তারপর হচ্ছে ডিস ডিভাইস, তারপরে যে ছবিটা আপনাদের এখানে আসছে ডাউনলোড থাকতে পারে, পিকচারে থাকতে পারে, যেখানেই থাকুক মনে করেন এই ছবিটা এটা নিলাম, আবার ইনসার্ট পিকচার ডিস ডিভাইস, তারপর হচ্ছে ছবিটা কই, এই ছবিটা। এটাকে কি করতে হবে, প্রথমে স্কোয়ার করতে হবে, তারপর হচ্ছে নিজের মতো করে ছোট করতে হবে এভাবে। এটাকে স্কোয়ার করার পরে কর্নারে নিয়ে আসবেন এভাবে। তো যারা ছবি অ্যাড করতে চান তারা দিবেন, যারা দিতে চান না সমস্যা নাই। তবে ছবির জায়গায় হচ্ছে একটা শেপ ইউজ করবেন, ইনসার্টের যে শেপটা আছে না এই শেপগুলো ইউজ করবেন, যাতে আমি বুঝি আপনি ফরম্যাটটা মানে অ্যাপ্লাই করতে পারছেন। তো এই ছবিটা এখানে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়েছে কিনা এটা দেখার জন্য পিকচার ফরম্যাটে একটা পজিশন ছিল, এই পজিশনটা কর্নারের পজিশনটা অ্যাপ্লাই করবেন। ওকে, এভাবে করবেন। তো এভাবে একটা বায়োডাটা বানাবেন, উপরে টাইটেল দিবেন, তারপর হচ্ছে ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, ইয়ার অফ এক্সপেরিয়েন্স, স্কিল, তারপর মোবাইল নাম্বার, ইমেল, যত মানে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো লাগে এরকম 10টা ফিল্ড লিখে তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে আমাকে পাঠাই দিবেন ইমেলে। তো এটা কিন্তু আবার পিডিএফ ফাইলে পাঠাতে হবে। এখন কথা হচ্ছে স্যার পিডিএফ ফাইল কীভাবে বানাবো? পিডিএফ ফাইল বানাতে হলে আপনাকে ফাইল মেনুতে আসতে হবে। ফাইল মেনুতে আসে এক্সপোর্ট অপশন, ক্রিয়েট পিডিএফ, তারপর ক্রিয়েট পিডিএফ, এবং এখানে হচ্ছে আপনার একটা লোকেশন সিলেক্ট করতে হবে। ওই যে আমরা আগে ফাইল বানাইতাম কোথায়, সি ড্রাইভ বাদে বাকি যেগুলো ড্রাইভ থাকতো ওই ড্রাইভগুলোতে। তো এটাও আমি হচ্ছে আগে লিখে তারপরে সেভ করলাম, তাই হচ্ছে আমাদের প্রজেক্টে ক্লিক করতে হবে। তো আমি সি ড্রাইভে ক্লিক করে ডকুমেন্টগুলো হচ্ছে ডিলিট হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি প্রজেক্ট ডকুমেন্টে ক্লিক করব, তারপর এখানে দিলাম মনে করেন বায়োডাটা, তারপর আপনারা নাম দিবেন বায়োডাটা অফ ইরফান, এভাবে দিলাম। তারপর এটা পিডিএফ মোডে আছে, সেভ দিয়ে দিবেন বা পাবলিশ দিয়ে দিবেন, এবং পাবলিশ হওয়ার পরে কোথায় পাবেন, ডি ড্রাইভে পাবেন পাবলিশ। এভাবে দিলে হচ্ছে একটা পিডিএফ ফাইল হয়। এভাবে আপনারা একটা পিডিএফ ফাইল বানায় আমাকে আপনাদের ইনফরমেশনগুলো পাঠিয়ে দিবেন। এটা মূলত কাজ আর কি। এটা যদি আপনি করেন তাহলে আপনার কী কী প্র্যাকটিস হবে দেখেন, আমি বুঝতে পারবো। আপনি একটা ছবি পজিশনে নিয়ে যেতে পারেন, একটা ছবি ইনসার্টে আনতে পারেন, তারপর হচ্ছে একটা ট্যাবল প্রপারলি নিতে পারেন, তারপর একটা লাইন সুন্দর করে সোজা আকারে লিখতে পারেন। এটা তো মূলত এই বিষয়গুলা জানেন কিনা এটা যাচাই করার জন্য আমি এই হোমওয়ার্কটা বা হোম টাস্কটা দিলাম। ওকে, আমি আবারও বলছি, আবারও লিখে দিচ্ছি। এটা ক্লাস 03 হোম টাস্ক হচ্ছে হোম টাস্ক বায়োডাটা উইথ পিকচার ফরম্যাট, এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এভাবে লিখে আমাকে হচ্ছে ইমেইলে পাঠিয়ে দিবেন, তাও আবার পিডিএফ করে, পিডিএফ ফরম্যাট এটা। তো এখন এই মানে হোম টাস্ক নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলবেন, তাহলে আমি ক্লাসটা আবার রিপিট করব। এখানে আর কোনো সমস্যা আছে? জি আসসালামু আলাইকুম, একটু বলতে চাচ্ছিলাম।
আচ্ছা আবার বলি। পিডিএফটা একটু দেখেন। আচ্ছা, প্রথম হচ্ছে আপনারা বায়োডাটা লিখবেন। ওকে, আবার শুরু থেকে বলি, বায়োডাটা লেখার পর এটাকে একটু মাঝে নিয়ে আসবেন, যেহেতু এটা একটা টাইটেল তো একটু মাঝখানে দিলেই ভালো হয়। এন্টার দিয়ে এটাকে এই সাইডে নিয়ে আসবেন এবং এখানে লিখবেন নেম। নর্মাল নেম এটা আগে আসবে, নেম, ফাদার নেম, মাদার নেম, এই ধরনের কতগুলো ফিল্ড আপনারা এখানে লিখবেন। তো এখানে আবার আরেকটা বিষয় সোজা হচ্ছে কিনা এটা অনেকেই বুঝবেন না, তো এটার কারণে একটা এডিশনাল অপশন আপনাদেরকে শিখাই, সেটা হচ্ছে ভিউ মেনুতে আসবেন, উপরে ভিউ টাইটেল, এখানে গিয়ে গ্রেড লাইনটা অন করে দিবেন, তাহলে আপনাদের লাইনগুলো সোজা হচ্ছে কিনা বুঝতে পারবেন। এটা বুঝতে ভিউ মেনুতে গ্রেড লাইন এটা ক্লিক করলে, যেমন আমি যে এ বরাবর বায়োডাটা এখানে ক্লিক করি, ডাবল ক্লিক, এই ইন্ডেন্টটা আসবে, তারপর শিফট সেভ ধরে আমি পূরণ দিতে পারি এভাবে, ইরফান আহমেদ আমার নামটা লিখলাম। তারপর মনে করেন আমার এডুকেশন লিখতে পারি, এডুকেশন লেখার পরে আবার সোজা বরাবর ডাবল ক্লিক করে, আর যারা ডাবল ক্লিক করে করতে পারবেন না তারা চাইলে আরেকটা বিষয় স্পেস চেপে ধরে কিন্তু এভাবে করতে পারেন, এই যে এভাবে চেপে ধরে কিন্তু আনতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা ঝামেলা হয়, বাট করে ফেলেন, সমস্যা নেই। এডুকেশন ধরেন আমার হচ্ছে আমার ব্যাচেলর সেকেন্ড ইয়ার এভাবে। তারপর হচ্ছে আবার কি হতে পারে, এক্সপেরিয়েন্স অফ ইয়ার, এক্সপেরিয়েন্স হতে পারে আমার 3 ইয়ার্স। এভাবে ডিটেলসগুলো আপনারা লিখে দিবেন। লেখার পরে ভিউ মেনু থেকে গ্রেড লাইনটা অফ করে দিবেন, লিখলাম। তারপর আপনারা ইনসার্টে যাবেন, পিকচার থেকে একটা ছবি অ্যাড করবেন, যে ছবিটা আপনাদের কম্পিউটারে আছে। তো এই ছবিটা যে কোনো একটা ছবি নিলেই হয়, এই ছবিটা। এটাকে আপনারা প্রথমে স্কোয়ার করবেন, তারপর হচ্ছে স্কোয়ার করে এটাকে ছোটো বড় করবেন, ছোটো বড় করে এই কর্নারে নিয়ে আসবেন। এবং এই কর্নারে অ্যাপ্লাই করার জন্য নিয়ম হচ্ছে পজিশনে এসে এই কর্নারে যে অপশনটা আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে একদম প্রপারলি ফ্ললেসলি হয়, মানে কনফিউশন থাকার কোনো কারণই নাই যে সোজা হইলো নাকি বাঁকা হইলো এগুলো। তারপর এখানে লিখবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপর একটা ট্যাবল বানাবেন, ইনসার্টে গিয়ে পিকচারে ইনসার্ট ট্যাবল, সেম মার্জিন আপনার যতগুলো দরকার হয় আর কি। নর্মালি হচ্ছে এক্সাম নেম থাকে, তারপর হচ্ছে ইয়ার থাকে, গ্রেড থাকে, পয়েন্ট থাকে, বোর্ড থাকে, তার মানে কলাম 5টা। এদিকে ধরেন আপনারা কাউন্ট করবেন এসএসসি, এইচএসসি, ব্যাচেলর যদি দিয়ে থাকেন ব্যাচেলর, ধরেন আমি 4টা ধরি। ওকে, এভাবে। এখন হচ্ছে এখানে এসে একটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন, সেটা হচ্ছে যেমন ধরি এটা যদি আমি সাইজ ছোটো করে দিয়ে 10 করে দিই, এবং এখানে আমি লিখলাম এক্সাম নেম। আরেকটা সেলে ক্লিক করলে দেখবেন যে এটা 12 সাইজে চলে আসে, মানে আগের সেলে লিখছে কিন্তু 10, তো এটা এখানে আসলে কিন্তু 12 সাইজের হয়ে যায়। তো ট্যাবলের ক্ষেত্রে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যে অপশনটা আপনি সব সেল বা রোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সবগুলো সিলেক্ট করে নেবেন, সবগুলো সিলেক্ট করে একবারে যে অপশনটা অ্যাপ্লাই করবেন ওটা অ্যাপ্লাই করে দিবেন, তাহলে কিন্তু আর চেঞ্জ হবে না। এটা হচ্ছে এই অল সিলেক্টেড ট্যাবল, অল সিলেক্টের কাজ। এখানে অল সিলেক্ট করে, যেমন আমি যদি এখানে একটা কালার দিই, দেখবেন যে যেখানে যায় ওখানে ওই কালারটা দিয়ে লিখতে পারবো এভাবে। বাট আমি যদি এটা অ্যাপ্লাই না করি, যেমন এই সেল আমি দিলাম সবুজ কালার, কিন্তু আমার টার্গেট হচ্ছে সবগুলোতে আমি সবুজ কালার দিয়ে লিখবো, তো এখানে যখন লিখবো এভাবে গ্রিন কালারই হচ্ছে, আরেকটা সেলে গেলে দেখবেন এটা লাল। তো এই ধরনের প্রবলেম হলে একটু বিরক্তি লাগবে, তো এটা সমাধান হচ্ছে অল সিলেক্ট করে যে অপশনটা অ্যাপ্লাই করবেন সব জায়গায় অ্যাপ্লাই করবেন, যদি সব জায়গায় অ্যাপ্লাই করতে হয় এটা। তো এখন কাজ শেষে আপনি কি করবেন, এটাকে পিডিএফ ফাইল বানাবেন। পিডিএফ ফাইল বানাতে হলে ফাইল মেনুতে আসতে হবে, ফাইল মেনুতে এক্সপোর্ট অপশন, তারপর হচ্ছে ক্রিয়েট পিডিএফ। যদি আর অনেকগুলো সাবস্টিটিউট টেকনিক আছে, এগুলো আপনারা পরে জানবেন। আপাতত হচ্ছে এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ, তারপর ক্রিয়েট পিডিএফ দিয়ে এখানে আপনাদের লোকেশন বা দিস পিসি শো করবে, মানে আপনি ডকুমেন্টটা কোথায় সেভ করতে চাচ্ছেন। তো এখানে হচ্ছে প্রজেক্ট বা ডি ড্রাইভ বা এফ ড্রাইভ, যে কোনো একটা ড্রাইভে রাখা যাবে। দেওয়ার পরে ফাইল নেম, ফাইলে এখানে আপনাদের নাম লিখে দিবেন, কারণ ইমেল পাঠালে হচ্ছে ওই ফাইলের টাইটেলটা দেখা যায়, তো অনেকে হচ্ছে নাম দেন না, যার কারণে আমি সহজে বুঝতে পারি না। আপনি যদি এখানে নাম লিখে দেন তাহলে ইমেলে ওই ফাইলের নাম এটা দেখা যাবে, তখন আমি বুঝে নিব যে আপনি পাঠাইছেন এটা। তো নাম দেওয়ার পরে পিডিএফ দিবেন, পিডিএফ অবশ্যই থাকবে, তারপর পাবলিশ করে দেবেন, পিডিএফ হয়ে যাবে। এবার হচ্ছে একটা পিডিএফ ফাইল বানাইতে হয় এটা। তো আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে, যদিও নোটিসে বলে দিবে, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, আপনারা লিখে নিতে পারেন। এই ইমেল হচ্ছে পাঠিয়ে দিবেন। আর হোম টাস্ক হচ্ছে
টপিক, তারপর হচ্ছে একটা টেবল থাকবে, তারপর হচ্ছে ইনফরমেশন থাকবে, আর এটা পাঠাতে হবে পিডিএফ ফাইলে। আর ইমেল কেমনে পাঠাবেন এটা তো কালকে বলছিলাম, আবার দেখাই দিই। এখানে হচ্ছে গুগল ক্রোমে যাবেন, সবাই তো মনে হয় গুগল ক্রোম ইউজ করে থাকেন। তারপরে লিখবেন gmail.com, গুগল ক্রোমে লিখবেন gmail.com। gmail.com লিখে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজ হচ্ছে রিসিভ বা টুতে আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিবেন, যেটা এখন আমি লিখছি, এই যে ইরফান আহমেদ self@gmail.com। তারপর সাবজেক্ট হচ্ছে আপনারা আপনাদের নাম দিবেন। আপনারা অনেকে শর্ট নাম ইউজ করেন, এগুলো বুঝি না, সার্টিফিকেট দরকার না হলেও দিবেন, যাতে আমি সহজে বুঝি যে আমার স্টুডেন্টটা ভালো করে কিছু শিখতে পারছে, কিছু করতে পারছে ওই স্টুডেন্টটা। এটা সার্টিফিকেট দরকার না হলে আপনারা এখানে নাম দিবেন, যাতে আমি সহজে বুঝি। তো নাম দিবেন, এখানে নেম দেওয়ার পর ডিসক্রিপশন দেওয়ার দরকার নাই। অ্যাটাচ ফাইল দেখে আপনারা কি করবেন, ওই ফাইলটা নেবেন। এটা কোথায় সেভ করছিলেন? ডি ড্রাইভে। এই যে এটা ক্লিক করে ওপেন দিলে, তারপর সেন্ড করে দিলে আমি পেয়ে যাব। ওকে, এবং আমি তো সবাইকে রিপ্লাই দিচ্ছি, তাই না? রিপ্লাই দিলে বুঝুন আমি দেখছি। এটা ক্লোজ। তো এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। এবং এর আগের ক্লাসে এখানে কয়জন আছেন? এখন 70 জন আছেন। 70 জনই হোম টাস্ক পাঠাবেন। এবং এর আগের ক্লাসে যারা হোম টাস্ক পাঠান নাই, যাদেরকে একটা ক্লাস রুটিন বানাইতে বলছিলাম, তারাও হচ্ছে ক্লাস রুটিনটা পাঠিয়ে দিবেন, মানে একসাথে দুইটা পাঠাবেন। এটা তো আর কোনো সমস্যা আছে কিনা? জি, আমি একটু বলতে চাচ্ছিলাম জি বলেন। যে আপনি যে টেবিলটা বানিয়েছেন সেখান থেকে যদি আমি ঘরটা একটা ছোট করতে চাই অথবা একটা ঘর বড় করতে চাই, সেক্ষেত্রে আমার করণীয়টা কি? ওকে, এটা হচ্ছে একটা টেবল যদি নেন, এই যে ট্যাব আমি কেটে দিয়েছি, জি, এই টেবলটা নিলাম, আমি চাচ্ছি এই টেবলটা বড় করতে। এই টেবলের সাইজটা কার্সরটা একদম বর্ডারের উপর রাখবেন। ওকে, এটাকে চেপে ধরে যে কোনো একটা সাইড আপনি নিয়ে যেতে পারেন, এভাবে। সেম ভাবে আপনি যে কোনো একটা সাইডে। হ্যালো, আরেকটু বলতে চাচ্ছিলাম, আমি এখানে যেমন 4টা কলাম নিয়েছি, 4টা রো নিয়েছি, তো এখান থেকে আমি একটা মুছে দিতে চাই, একটা রো একটা কলাম মুছে দিতে চাই, সেক্ষেত্রে আচ্ছা করণীয় আচ্ছা, কি? শুনেন, সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে ট্যাবল Delete। এসে ডিলিট করে দিবেন। ডিলিট সেলসই দিবেন। আর কারো কোনো সমস্যা? তারপর আমার একটা কোশ্চেন থ্যাংক ছিল। ইউ। বলেন। আমি না বাড়িতে আসছি সেমিস্টার ব্রেকে, তো আমি ল্যাপটপটা আনতে পারি নাই। তো আমি না করতে পারছি না, আগের টাস্কটা আমি করতে পারি নাই, এখানে তো আমি এখনো তো করতে পারি নাই। আপনার নাম কি? সারাফ। আচ্ছা আপনি আমাকে একটা ব্ল্যাঙ্ক ইমেল পাঠাবেন, সমস্যা নেই। আর বাকিটা বলেন। আমার একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আপনার রুটিন আপনার ইসে পাঠাইছিলাম, বাট আপনি কোনো করেন নাই, রিপ্লাই দেন নাই। আপনি হচ্ছে প্রীতি না? আপনি মনে হয় কিছুক্ষণ আগে পাঠাইছেন, আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে জি। দেখতে পারি নাই। আর বাকি সবাইকে আমি ইমেইলে ভাই, রিপ্লাই না, আমি দিয়েছিলাম। গত শুক্রবার পাঠাইছি আর কি, শুক্রবার সকালে পাঠাইছিলাম। ভাই, আমার একটু কথা ছিল। হ্যালো হ্যালো আমিও রিপ্লাই পাইনি। এটা তোমার ফার্স্ট ক্লাস, আজকে তোমার ফার্স্ট ক্লাস। তাহলে ফার্স্ট সেকেন্ড ক্লাসের রেকর্ডিংটা কিভাবে পাবো এবং কিভাবে দেখবো আমি? আচ্ছা, আমি সবাইকে রিপ্লাই দিব। আচ্ছা, হ্যালো ভাই, আমার কথা একটু শুনুন। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো, যারা রেকর্ড ক্লাস পান নাই, আমি আজকে আবার বলতেছে আপনার পাঠাই দিব রিপ্লাইটা কি লিংকটা। গ্রেড ছিল না অন্য কোনো ইয়া ছিল? মানে আমার জি, রেকর্ড ক্লাস না, আমি আপনাকে যে আমার কাজ আগের ক্লাসের হোমওয়ার্কটা সাবমিট করেছি, ওটার মধ্যে কি আপনি গ্রেড যে রিপ্লাইটা দিয়েছেন ওটা কি আপনার রিপ্লাই ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার রিপ্লাই ছিল। ওকে ওকে, এই জন্য বলছি। আমি রিপ্লাই আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। আমরা সেকেন্ড হোমওয়ার্কটা কি ফার্স্ট ইমেইলে ওইটার মধ্যেই করব, নাকি নিউ ইমেইলে আবার দিব, নাকি নতুন ইমেইলে পাঠাবেন? নতুন ইমেইলে প্রত্যেকবার আলাদা আলাদা করব? হ্যাঁ, প্রত্যেকবার আলাদা করে পাঠাবেন। ওকে, ঠিক আছে। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া ওটা কি একটু বলবেন, ওই যে পিডিএফ থেকে একটা পেজ কিভাবে ডিলিট করব? আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা আমি বলতেছি। আর বাকিটা কই? শুনেন, আপনার পিডিএফ কিভাবে কনভার্ট করতে হবে। এখানে গুগল ক্রোমে সার্চ দিবেন পিডিএফ পেজ রিমুভার। ওকে,
এখানে হচ্ছে আই লাভ পিডিএফ নামে একটা অপশন, এখানে যাবেন। না না না, আমি আসলে কিবোর্ডের সাহায্য জানতে চাচ্ছিলাম, মানে কিবোর্ড মানে যখন ওই যে গুগল এক্সেসটা থাকবে না, তখন আপনার ওই যে কিবোর্ডের সাহায্যে কিভাবে একটা পিডিএফ থেকে একটা পেজ রিমুভ করা যাবে। ওটা ব্যাক স্পেস দিলে কাটে না, আপনি ব্যাক স্পেস দিয়ে ট্রাই না, করেন। পিডিএফ এর পেজ ব্যাক স্পেসের সাহায্যে কাটে? ওটা কাটে না তো। পিডিএফ এ আপনি কোনো ধরনের এডিট করতে পারবেন না, বুঝতে পারছেন? পিডিএফ এর আপনি পেজগুলা থেকে যে কোনো একটা পেজ আপনার, আমি যদি আপনার যদি ডিলিট করতে যদি চাই কিবোর্ডের সাহায্যে, সেটা কি সম্ভব? না, আপনার পিডিএফ ও কাস্টমাইজ করা যাবে না। তবে আপনি একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে পিডিএফ রিমুভ করতে পারেন, একটা পেজ রিমুভ করতে পারেন। এটা দেখাই দিচ্ছিলাম আপনাকে। আচ্ছা ভাই, কি কি বার ক্লাস হবে? বুঝে নাই? শনিবার সোমবার আপনার নেক্সট ক্লাসটা কি কি বার হবে? নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে, শনিবার সোমবার বুধবার বৃহস্পতিবার। শনি সোম শনি সোম বুধ বৃহস্পতি। হ্যাঁ। স্যার ফার্স্ট আচ্ছা, ক্লাসটা ওকে। কি করা যাবে আবার? আচ্ছা, আমি হচ্ছে First ওই ক্লাসের class-টা- লিংকগুলো গ্রুপে দিয়ে দিব, ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের হ্যাঁ। লিংকগুলো গ্রুপে দিয়ে দিব। আমার কিছু এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড দেওয়া হয়নি। আচ্ছা, ওটা আপনি ভাইয়া, lead- বলেন আর কি সমস্যা। আমি ভাইয়া, ওই যে মেসেঞ্জারে লিংক ক্লিক করলে কাজ হয় না। আচ্ছা, ওটা সলভ হয়ে যাবে, আজকে আমি নতুন ভাবে দেব। ভাইয়া লাস্ট একটা আচ্ছা, ঠিক কোশ্চেন, আছে। মানে আপনার হোমওয়ার্ক যে ইমেলে পাঠাবো, ইমেলটা একটু দিলে ভালো হতো। ইমেলটা লিখে দিলাম না, আপনাদেরকে আবার দিবে মেসেঞ্জারে, যখন নোটিশ দিবে তখন আগে- ইমেলটা আবার দিবে। আচ্ছা, আমি আবার ভাই মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারতেছি না, ওটা মানে লিংকটা ক্লিক করলে কাজ হয় না ওটা। আচ্ছা, এটা হচ্ছে আমার ইমেল, আমার ইমেলে পাঠান। এটা কপি করে রেখে দেন আপনারা, পরে আসো, আমি 2 মিনিট পর আসো। আচ্ছা, এটা হচ্ছে আমার ইমেল, আমার ইমেলে পাঠিয়ে দিবেন। তাহলে হচ্ছে আজকে আর হোমওয়ার্কে কি করব? হোমওয়ার্কটা হচ্ছে একটা বায়োডাটা হ্যাঁ, লিখবেন। এটা বলে দেওয়া হয়েছে। আপনি এই ক্লাসটা আবার একটু রিক্যাপ করবেন প্লিজ। হোমওয়ার্ক তো বলে দেওয়া আমি হয়েছে। ল্যাপটপ আনি নাই, আনেন নাই? হয়েছে। তাইলে কিভাবে করবো ট্রেনিং? সবকিছু অ্যাক্সেস জমা দিই 15 তারিখে। 15 অনেক সময়। আচ্ছা, দিয়েন, সমস্যা নাই। আপনি আমাকে একটা ইমেল পাঠিয়ে না। রাখেন, আপনার নাম দিয়ে একটা ইমেল পাঠিয়ে রাখেন। আমিও হোমওয়ার্ক তো পরে Okay. পাঠাতে যাচ্ছি, কারণ বাইরে আছি তো আমি। আচ্ছা, আপনারা ল্যাপটপটা যারা আমার কাছে নেই। ল্যাপটপ নাই তারা আমাকে ইমেল পাঠিয়ে রাখেন, মানে আমার কাছে কম্পিউটার নাই, ডেস্কটপ নাই, এটা বলে রাখেন যাতে আমি বুঝতে পারি। আমার ছুটি 15 তারিখে শেষ, তো 15 তারিখে ঢাকা যাব, তখন আমি পাঠাই। ওকে, পাঠান। আপনি আপাতত আমাকে ইমেল দিয়ে রাখেন। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আপনার সোমবারে 9:30-এ। আল্লাহ হাফেজ।